রাজ্যের শিক্ষক কর্মচারীদের কাছে অষ্টম বেতন কমিশন গঠন করার দাবি কিংবা প্রত্যাশা সবচেয়ে বেশি এই সময়ের মধ্যে ষোড়শ অর্থ কমিশন লাগু হওয়ার আগে পঞ্চদশ অর্থ কমিশনের সমস্ত সুপারিশ কার্যকর করে রাজ্যের শিক্ষক কর্মচারীদের বকেয়া মিটিয়ে দেওয়াও অন্যতম দাবি। তার সঙ্গে রাজ্যের শিক্ষকদের একটা বিরাট অংশ দীর্ঘদিন ধরে স্কেল বঞ্চনার শিকার বলে অভিযোগ করা হয় এবং সেই অভিযোগ মূলেও সরকারের কাছে বিভিন্ন সময় দাবি করা হয়। অর্থাৎ বেতন বৈষম্য রয়েছে। কিভাবে? সাধারণভাবে কর্মচারীদের যে অভিযোগ থাকে যে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা যে সুযোগ সুবিধা পায়, রাজ্য সরকারের শিক্ষক কর্মচারীরা সে সুযোগ সুবিধা পায় না। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানে যেসব সুযোগ সুবিধা দেওয়া হয়, রাজ্য সরকারের শিক্ষকদের, রাজ্য সরকারের স্কুলগুলো যে শিক্ষকরা আছেন তারা সেই সুযোগ সুবিধা পান না। অর্থাৎ স্কেল বঞ্চনা রয়েছে। এই অভিযোগ দীর্ঘদিন ধরে আছে। এই অভিযোগগুলো যতটা আলোচনা হয় রাজনৈতিকভাবে, নেতা নেত্রীরা যারা আছেন তারা করেন, সংগঠনগতভাবেও বিষয়গুলো উত্থাপন করা হয়, কিন্তু সরকারের কাছে বিষয়গুলো উত্থাপন করার পর সরকার সমস্যার সমাধান করে নিয়েছে বা দিয়েছে তার উদাহরণ বোধহয় দৃষ্টান্ত এই সময়ের মধ্যে রাজ্য সরকার রাখতে পারেনি, কোনো সরকারই রাখতে পারেনি। বিগত বামফ্রন্ট সরকারের মতন বর্তমান বিজেপি সরকারও। এবং কথিত আছে এই রাজ্যের শিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে একটা ধারাবাহিক বঞ্চনা রয়েছে। কোনো মহল থেকে দাবি করা হয় 1988 সালে যখন কংগ্রেস জোট সরকার রাজ্যের ক্ষমতায় আসে, তখন সেই সময়ের মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদার এই রাজ্যের শিক্ষক কর্মচারীদের কমিশন গঠন করার মাধ্যমে শুধু নয়, সার্বিক দিক থেকে শিক্ষক কর্মচারীদের সমস্ত কিছু মিটিয়ে দিয়ে দৃষ্টান্ত রেখেছেন। রাজ্যের শিক্ষক কর্মচারীদের একটা অংশের দাবি বা বিভিন্ন মহলে দাবি করা হয় যে সেই সময় সুধীর রঞ্জন মজুমদার শিক্ষক ছিলেন, শিক্ষক থেকে মুখ্যমন্ত্রী হয়ে যে দৃষ্টান্ত রেখেছিলেন, কার্যত তিনি অভিজ্ঞতায় উপলব্ধি করেছিলেন যে এই রাজ্যে শিক্ষক কর্মচারীরা আর্থিকভাবে বঞ্চনার শিকার। কথিত আছে যে সেই সময় শিক্ষক কর্মচারীদের জন্য যে সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল গোটা দেশে নাকি সেটা দৃষ্টান্ত রাখা হয়েছিল। এখনো অনেক শিক্ষক কর্মচারী নেতৃত্ব দাবি করেন যে ওই সময় সুধীর রঞ্জন মজুমদার যদি দিল্লির কোনো বৈঠকে যান, সেই মুখ্যমন্ত্রীদের বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে এবং কেন্দ্রীয় সরকারের কাছে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা দাবি করেন ত্রিপুরার মতন পে স্কেল দেওয়ার ব্যবস্থা যেন করে দেওয়া হয়। উদাহরণ হিসাবে ত্রিপুরাকে টেনে এনেছে। এবং এই সময়ের মধ্যে গোটা দেশের বিভিন্ন রাজ্যগুলোর সঙ্গে রাজ্যগুলোর তুলনা হয় কর্মচারীদের পাওনাগণ্ডার হিসাবে। নমস্কার, কি বলছেন? কর্মচারীরা 2018 ইলেকশন ফেব্রুয়ারিতে গেছে, তাহলে 2027 নতুন ভাবে যে কমিশন দেওয়ার জন্য কর্মচারীদের বিভিন্ন যে সংগঠন আছে সবাই একসাথে নিতে এসছে, তাও ঠিক আছে। কিন্তু এটাও একটা ব্যাপার, অষ্টম বেতন কমিশন গঠন করার পর বেতন দেবে বা নির্ধারিত যেটা রিজার্ভ করবে। কিন্তু আপনি দেখেন আর একটা জিনিস, বা আমরাও দেখছি আপনাদের মাধ্যমে, ত্রিপুরা রাজ্যে কর্মচারী যেটা দেওয়া আছে একটা গঠন প্রক্রিয়া, এটা নির্ধারিত চলমান প্রবাহ। সেই জায়গাতে 2018 থেকে 2023 এই পিরিয়ডে সবচেয়ে কম দিয়ে দেওয়ার রেকর্ডও কিন্তু আছে। আর এই 2 বছর মানে ফেব্রুয়ারির আজকে 17 তারিখ, এই 2 বছরের মধ্যেও কিন্তু আরো কম দিয়ে দেওয়ার প্রবণতা কিন্তু এটাও আমরা লক্ষ্য করছি। বা আপনারাও, আপনাদের মাধ্যমে আমরা কথা বলি, আপনাদের মাধ্যম ব্যবহার করে আমরা কিন্তু কথা বলি। তো সেই জায়গাতে এই যে ব্যবস্থা দেওয়ার যে প্রবণতা, এটা নির্ধারিত প্রবাহমান প্রকল্প। কিন্তু দেখা যাচ্ছে সরকারের কি কোষাগারে টাকা নেই না আছে এটা তো আমরা জানি না, কিন্তু যেটা দেওয়ার কথা এটাও দিচ্ছে না। অষ্টম বলেন আর সপ্তম বলেন, এটাও কি আশা করা মনে হয় একটা ভুল হচ্ছে আমাদের। যদি এটা দেওয়ার হতো তাহলে তারা যে আসলো, তারা যে আসলো, তাদেরকে তো সবাই তো সেখানে দেখা করার অধিকার আছে। এখানে তো একটা সংগঠন একমাত্র রুলিং এবং বিরোধী দলের বিধায়ক ছাড়া কেউ সেখানে কাছেও রাখতে পারেনি। এবং সরকারের সাথে কি সিদ্ধান্ত নিয়েছেন তাও কিন্তু আমরা পুরাপুরি ভাবে জানতে পারলাম না। তো সুতরাং আমরা এটাও তো বুঝতে
দেখি যে গত 5 বছরে ডিএর যে পরিমাণ সবচেয়ে কম, আর বর্তমান 2 বছরে মাত্র 10% দিয়ে। তো সামনে যে অক্টোবরের 31 তারিখের মধ্যে যে 23% দিয়ে দেবে, 23 না 27% দিয়ে দেবে, এটার কিন্তু কোনো গ্যারেন্টি নাই। কারণ এটা আমরা যারা ইতিমধ্যে যে কর্মচারী আছে তারা যে পাবে, এটা কোনো গ্যারেন্টি নেই। সুতরাং আপনি এখানে রুলিং বলুন আর বিরোধী বলুন, যত কর্মচারী সংগঠন আছে তারা যদি একসাথে এসে আন্দোলনে বসে, তারপরও এটা হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ 30/31 দুদিনের বৈঠকের পরে এখনো অব্দি যেটা দেখছি আপনাদের মাধ্যমে, এতে আমরা পরিষ্কার যে এখানে কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই। এবং ওই সময় বেশ কয়েকটি কর্মচারী সংগঠন ধারাবাহিকভাবে রাজ্যের শিক্ষক কর্মচারীদের যে পাওনা করেছিল বা হিসাব নিকাশ ছিল সেগুলো মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে সরকারের প্রশংসা করেছিল। কংগ্রেস নেতৃত্ব এখনো বলেন যে সে জোট সরকারের সময় 37,000 অর্থাৎ 37,500 চাকরি হয়েছে নিয়মিত বেতনক্রমে রেগুলার পে স্কেলে। তার পাশাপাশি আরও 15 থেকে 25,000-এর মতন চাকরি হয়েছে বিভিন্ন দপ্তরগুলোতে, এবং সেই দপ্তরগুলোতে অনিয়মিত কর্মচারীদের চাকরি হয়েছিল সে জোট সরকারের সময়। তারপর কোনো সরকার এই 5 বছরের কম সময়ের মধ্যে এত সংখ্যক চাকরি দেওয়ার দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি। এই সময়ের মধ্যে এই দাবি বরাবরই শিক্ষক কর্মচারীদের একটা বিরাট অংশ করে থাকেন। তার পাশাপাশি আরও কয়েকটি শিক্ষক কর্মচারী সংগঠন মনে করেন বা দাবি করেন বা নেতৃত্ব বলেন যে সেই সময় রাজ্যের শিক্ষক কর্মচারীদের যে আর্থিক বঞ্চনা কিংবা চাহিদার কথা উপলব্ধি করতে পেরেছেন শিক্ষক থেকে মুখ্যমন্ত্রী হওয়া সুধীর রঞ্জন মজুমদার। স্বাভাবিক কারণে এখন রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি চিকিৎসক, তিনিও বাম আমলে বঞ্চনার কথা বলেছেন, তিনিও বাম আমলে আদালতে গেছেন। রাজ্যের শিক্ষক কর্মচারীদের অবস্থান তিনি ভালো করে জানেন, কারণ তিনি শিক্ষক কর্মচারী হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, মাফ করবেন, চিকিৎসক কর্মচারী হিসাবে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। তো সুধীর রঞ্জন মজুমদার যদি শিক্ষক থেকে মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যের শিক্ষক কর্মচারীদের পাওনা করি সমস্ত কিছু মিটিয়ে দিতে পারেন, রাজ্যের শিক্ষক কর্মচারীদের চাহিদা মতন দিতে পারেন সব কিছু, তাহলে এই রাজ্যের শিক্ষক কর্মচারীরা আশাবাদী যে চিকিৎসক মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই রাজ্যে শিক্ষক কর্মচারীদের সমস্ত কিছু মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে আন্তরিক হবেন এবং 8ম বেতন কমিশন গঠন থেকে শুরু করে নানা যে দাবি রয়েছে সেই দাবি পূরণ করবেন। নমস্কার, কে বলছেন? এবং এই রাজ্যের শিক্ষক কর্মচারীদের কাছে এখন নতুন করে একটি বিষয় রয়েছে, বিষয়টি আপনারা অনেকেই জানেন যে এ রাজ্যে শিক্ষক কর্মচারীদের একটা বিরাট অংশের বক্তব্য যে এক দেশ এক নির্বাচন, এই কথাগুলো রাজ্যের বিভিন্ন স্তরে বিজেপি নেতৃত্ব বলে, গোটা দেশে সেই প্রচার করা হয়। বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার এক দেশ এক নির্বাচন এক ভোট ঠিক এই ধাপে এগোতে চান, তাহলে এক দেশ এক বেতন কাঠামো কেন হবে না বিজেপির আমলে? নমস্কার, কে বলছেন? এবং হ্যাঁ বলুন। বলছি আপনি যে নিউজটা করছেন 8ম বেতন কমিশনের জন্য, কিন্তু আমাদের বিষয় হলো দীর্ঘদিন বঞ্চনা। আমরা কি পেলাম? বাম আমলেও বঞ্চনা, এখন আবার রাম আমলেও বঞ্চনা, শুধু বঞ্চনা আর বঞ্চনা। এখন শিক্ষক কর্মচারীদের বক্তব্য বা প্রশ্ন, যদি এক দেশ এক নির্বাচন এক ভোট হতে পারে তাহলে এক দেশ এক বেতন কাঠামো হতে পারে, এক দেশ এক বেতন কমিশনও হতে পারে, কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে 8ম বেতন কমিশন হবে কি? যেহেতু কিছুদিন আগে কেন্দ্রীয় সরকার 8ম বেতন কমিশনে শিলমোহর দিয়েছে এবং ষোড়শ অর্থ কমিশন 2026 সালের 1 এপ্রিল সেখানে লাগু হবে। ত্রিপুরায় ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান সহ পূর্ণাঙ্গ টিম সেখানে এসেছেন, তারা কথা বলেছেন, রাজ্য সরকারের সঙ্গে কথা বলেছেন, তারা কথা বলেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা দাবি করেছেন, বিশেষ করে কংগ্রেস সিপিআইএম সরাসরি রাজ্যের শিক্ষক কর্মচারী অনিয়মিত কর্মচারী সকলের বঞ্চনার কথা তুলে ধরেছেন এবং অনিয়মিত কর্মচারীদের একটা বিরাট অংশ এক জায়গায় এসে তারা আন্দোলন কর্মসূচিও সংগঠিত করছেন। নমস্কার, কে বলছেন? এবং আগামী মার্চ মাসের প্রথম দিকে বা দ্বিতীয় সপ্তাহে অনিয়মিত কর্মচারী সংগঠন
একটি সংগঠনের তরফে মহাকরণ অভিযানও সংগঠিত হতে পারে। আমরা কিছু কর্মচারীদের বক্তব্য অবশ্যই শুনব এবং তার পাশাপাশি আপনাদের কথাও শুনবো। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। আমরা বেশ কয়েকটি কর্মচারী সংগঠনের নেতৃত্বের বক্তব্য শুনব, তারা কি বলছেন। তাদের যে সাংগঠনিক কর্মসূচি ছিল, সাংগঠনিক বৈঠক ছিল, সে বৈঠক থেকে নেতৃত্বের বক্তব্য আমরা শুনব। আমি নিখিল ত্রিপুরা শিক্ষক সমিতি এটিকে সভাপতি প্রসেনজিৎ ধর। তো আমাদের বক্তব্য একই, আমরা আজকে নিয়ে তৃতীয় বৈঠকে এখানে মিলিত হয়েছি। আমরা আশাবাদী যে আমাদের মাননীয় শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক শাহ মহোদয় যে অষ্টম পে কমিশন ব্যাপারে উদ্যোগ নেবেন এবং 1988 সনের যখন জুট আমল এসেছিল তখন সুধীরেন্দ্র মজুমদার প্রাক্তন সিএম ছিলেন, উনি পে কমিশন যেভাবে দিয়েছিল, এবার আমরা আশাবাদী আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় মানিক শাহ মহোদয় আমাদেরকে সেই অষ্টম পে কমিশন দিয়ে তিনিও মতো শিক্ষক কর্মচারীদের বঞ্চনা। হ্যাঁ বলছি দাদা, প্রোগ্রাম তো খুবই ভালো লাগছে, কিন্তু মনে হচ্ছে একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছে। চ্যানেলের মধ্যে একটু মানে 1 সেকেন্ডের মধ্যে 3-4 মানে একটু রিসাউন্ড হচ্ছে আর কি। হ্যাঁ, তাই বলছি যেহেতু আমরা দেখছি এখান থেকে 9টা থেকে 10টা অব্দি, 10:30 অব্দি আপনার সাথে এবং সুবিধার সাথে কথা বলে খুবই ভালো লাগে। কিন্তু আপনাদের বর্তমানে যে চ্যানেলটা চলছে, চ্যানেলটার মধ্যে একটু ডিস্টার্ব হচ্ছে, এটা কন্টিনিউ সাউন্ড হয়ে যাচ্ছে দাদা। তাই জন্য আপনাকে ফোন করা। ভালো থাকবেন দাদা, খুব ভালো লাগছে। বামফ্রন্ট সরকার দীর্ঘ 25 বছর ধরে আমাদের শুধু পে রিভিউ দিয়ে গেছে, এতে আমরা বিভিন্ন শিক্ষক কর্মচারীরা সবাই বিভিন্নভাবে বঞ্চিত। তো আমরা উত্তর ত্রিপুরা জেলা থেকে সরজিৎ দাস বলছি। হ্যাঁ বলুন। বলছি, অষ্টম ব্যক্তিগত কমিশন গঠন হচ্ছে, খুবই ভালো। ত্রিপুরা রাজ্যের কর্মচারীদের জন্য এটা সুসংবাদ। তার পাশাপাশি কিছু শুনতে পাচ্ছেন কথাগুলো? কথা শোনা যাচ্ছে, বলুন। আর পাশাপাশি দেখুন, এই রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে 2017 সালের কথাটা আমি বলছি, যেখানে বিপ্লব কুমার দেব প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ অনেকেই এই যে সমগ্র শিক্ষার কর্মচারী তদানীন্তন সর্বশিক্ষার কথা যেটা বলছি, এই সর্বশিক্ষা শিক্ষক কর্মচারীদের নিয়ে, রেগা কর্মচারীদের নিয়ে অনেকগুলো তারা প্রতিজ্ঞা দিয়েছিলেন এবং কথা দিয়েছিলেন যে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলে ওনাদের দাবি দেওয়া মেনে ওনাদেরকে রেগুলার করা হবে। মধ্যে অনেক ইতিহাস চলে গেছে। মাননীয় শিক্ষামন্ত্রী তদানীন্তন রতনলাল নাথ মহোদয় উনি বলেছেন, খুব বলে দিক, আমরা সর্বশিক্ষা শিক্ষকদের কালকে রেগুলার করে দেবো। আজকে যদি কোর্ট বলে আগামীকালকে আমরা রেগুলার করে দেওয়ার নোটিফিকেশন জারি করবো। হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চ এই 2011 সালের 29 জুলাইয়ের পূর্বে যে সকল শিক্ষক কর্মচারী নিয়োজিত হয়েছেন সমগ্র শিক্ষার অধীনে, ওনাদেরকে রেগুলার পে স্কেল দেওয়ার জন্য, বেতন ভাতা সহ বাকি সব কিছু ঠিক করার জন্য অনুমতি প্রদান করে এবং রাজ্যের সরকার এই সামান্য কয়েকজন শিক্ষকের যে প্রায় 3000-এর উপরে হবে শিক্ষকের এগেইনস্টে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করেছেন 29 সেপ্টেম্বর 2024 সালে। কর্মচারীদের পক্ষে না বিপক্ষে সরকার, আমরা এটাই বুঝতে পারছি না। যেখানে সরকার এবং সরকার গঠন হওয়ার পূর্বে সুশান্ত চৌধুরী মহোদয় বিধানসভার ভাষণে খুব জোরে জোরেই বলেছেন যে সমগ্র শিক্ষার কর্মচারীর ব্যাপারে। তিনি যখন মন্ত্রী হলেন, ওনার বক্তব্যে একদিনও পর্যন্ত আমরা শুনিনি যে সমগ্র শিক্ষার কর্মচারীদের নিয়মিত করার ব্যাপারে। হাইকোর্ট যেখানে ডিভিশন বেঞ্চ শিক্ষক কর্মচারীদের নিয়মিতকরণ করার জন্য পক্ষে বলছে, সরকারের বিরুদ্ধে যাচ্ছে।
এর মানে আমরা কি আমরা আমাদের পাশে কি সরকার আছে আমরা সেটা কি বলতে পারি? এটা ত্রিপুরা রাজ্যের জনগণ বিচার করবে, ত্রিপুরা রাজ্যের জনগণ এটার উত্তর দেবে। আমাদের পাশে সরকার নেই, শুধুমাত্র বেসিক পেটা আমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে এবং ইনক্রিমেন্ট। আজকে যে জায়গায় 49,000 টাকা আমরা বেতন পেতাম সেই জায়গায় আমরা 35,500 টাকা বেতন পাচ্ছি। আর কিছু বলার নেই। ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে সরকার দীর্ঘ 25 বছর ধরে আমাদের শুধু পে রিভিউ দিয়ে গেছে। এতে আমরা বিভিন্ন শিক্ষক কর্মচারীরা সবাই বিভিন্নভাবে বঞ্চিত। তো আমরা আশাবাদী এই বঞ্চিত আমাদের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী তা পূরণ করবে। এবং আমরা আজকে সব শিক্ষক, বিশেষ করে শিক্ষকরা এখানে উপস্থিত হয়েছি। আমরা সবাই মিলে পরবর্তী ধাপ আমরা কি করব এই ব্যাপারে আলোচনা করতে আমরা বসেছি। এখানে আমরা আলোচনা করব, করে পরবর্তী কি করা যায় কার্যক্রম আমরা সে ব্যাপারে আলাপ আলোচনা করে আপনাদেরকে আমরা অবহিত করবো, জানাবো। এটা তৃতীয় সভা। তো ত্রিপুরা টেট টিচার্স অ্যাসোসিয়েশন একটা ভালো উদ্যোগ নিয়েছেন, সবাইকে একসাথে নিয়ে যে ওয়ান নেশন ওয়ান পে এর যে একটা উদ্যোগ, এটাতে আমাদেরকেও ডেকেছেন, আমরা এসেছি এবং আমরাও সহমত এটার ব্যাপারে। কারণ আমরা সবাই জানি ত্রিপুরার যে কর্মচারীরা অনেকদিন ধরে এই যে পে রিভিউ করা হচ্ছে সেটাতে আমরা সবাই ক্ষতিগ্রস্ত। এই যে পে স্ট্রাকচার হয়তো ত্রিপুরাতে একমাত্র চলছে। ত্রিপুরাতে এত কম পে স্ট্রাকচারে টিচাররা চাকরি করছেন, শুধু টিচার না অন্যান্য কর্মচারীরাও করছেন। তো যাতে এবার আমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ এসছে, 8th পে কমিশন বসতে যাচ্ছে 2026। তো সেটার সাথে তাল মিলিয়ে আমরাও চাইছি আমাদের যে পে স্ট্রাকচারটা সেই 8th পে কমিশন পে রিভিউ না হয়ে 8th পে কমিশন হোক আমাদেরও, যাতে সব কর্মচারীরা ত্রিপুরা রাজ্যের সমানভাবে উপকৃত হয়। আমাদের আজকে তৃতীয় বৈঠক এবং এই বৈঠকের যে প্রধান এজেন্ডা সেটা হলো রাজ্যে 8th পে কমিশন চালুর জন্য আমাদের একটা প্রয়াস চলছে এবং সেই প্রয়াসে আমরা সবাই ইউনাইটেডলি একসঙ্গে কাজ করছি এবং আশা করছি যে আগামী দিনে এই প্রয়াসে আমরা সফল হব। তো এই পরিপ্রেক্ষিতে আমি বলতে চাচ্ছি যে আপনারা জানেন যে ইন্ডিয়াতে 6টা স্টেট, নর্থ ইস্টের 6টা স্টেট আসাম বাদে এবং আরও 2টা স্টেট হিমাচল এবং জম্মু কাশ্মীর, এই 8টা স্টেটে ডাইরেক্ট সেন্ট্রাল গভর্নমেন্ট সরাসরি 100% বেতনের জন্য টাকা প্রদান করে এবং ত্রিপুরাতেও সেই সুযোগটা আছে যে যদি স্টেট গভর্নমেন্ট খরচ করে তাহলে পুরো টাকা কিন্তু সেন্ট্রাল পে করে দেবে। সেই সুবাদে যদি আমরা আগামী অক্টোবর মাসের মধ্যে যা টাকা গভর্নমেন্ট খরচ করবে সেই টাকা সবটাই কিন্তু সেন্ট্রাল আমাদের 8th পে কমিশনের মাধ্যমে প্রদান করবে রাজ্য সরকারকে কমিটি এক্সপেন্ডিচার হিসেবে। তো সেক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যেহেতু আমাদের কাছে সরকারের কাছে সুবর্ণ সুযোগ যে যা খরচ করবেন সবটা তো পাবেই এবং বাড়তি টাকাও পাবে, তো সেই সুযোগটা নষ্ট না করে আমাদের রাজ্যের সিএমকে আমি অনুরোধ করবো এই সুযোগটা কাজে লাগিয়ে আগামী দিনে আমাদের জীবনশৈলী, আমাদের রাজ্যের ইকোনমিকে স্ট্রং করার কাজে আপনারা একটু মনোসংযোগ এবং আপনাদের কাছে এটা সুবর্ণ সুযোগ, যে সুযোগটা আপনি নষ্ট করবেন না। সেটা আমাদের শুধুমাত্র আমাদের যে ক্ষতি হবে সেটা না, সেটা রাজ্যের ক্ষতি হবে। এই সুযোগটাকে আপনারা কাজে লাগান এবং আপনারা সেই পথে হাঁটুন। কারণ 7ম পে কমিশনও হয়ে গেল 2016 সাল থেকে, 7ম বেতন কমিশনও হবে। কারণ কর্মচারীর বেতন বৃদ্ধি করার তো সেটা প্রতিশ্রুতি তাদের বিজেপি সরকারের ছিল, কিন্তু আন্দোলন সাংবাদিক সম্মেলন করুন তো কথা ছিল না। কিন্তু তারা তো মানুষের লোকের কর্মচারী, সাধারণ মানুষের লোক মিথ্যা বলেছে। কিন্তু সমস্ত বিষয় কিন্তু বিগত দিন বামপন বঞ্চিত করেছে, কিন্তু বামপন তাদেরকে যে দিয়ে গেল সেটার জন্য কিন্তু একবারও ভাবনা চিন্তা করে কথা বলে না। কারণ শুধু বামপনটা বুঝে দিয়ে গেল, কারণ বুঝটা দেওয়ার দরকার বামপন, কারণ জায়গা জায়গায় স্কুল করে দিয়ে গেছে, জায়গা জায়গায় অফিস করেছে মানুষের স্বার্থে। মানে একটা 2 কিলোমিটার 2.5 কিলোমিটারের মধ্যে স্কুল করে দিয়ে গেছে, 1 কিলোমিটারের মধ্যে অঙ্গনওয়াড়ি করে দিয়ে গেছে, 1 কিলোমিটারের মধ্যে উপস্বাস্থ্য কেন্দ্র করে দিয়ে গেছে। সমস্ত কিছুই কিন্তু করে গেছে বামপন, কিন্তু যে বামপন করে গেল সেটি কিন্তু তত্ত্বাবধান করিয়ে সরকার রাখতে পারছে না। আর কর্মচারীর জন্য যে
সপ্তম পে কমিশন কেন্দ্রীয় হারে বেতন 16 সাল থেকে তাদের বেতন দেওয়ার কথা কিন্তু বিজেপি সরকারের ছিল, কিন্তু কি হলো, মুখ্যমন্ত্রী বিপ্লব দেওয়ার পরে তড়িঘড়ি বসলো, বিধানসভার অধিবেশন বসার পরে সাধারণের একটা বিয়ের মতন দিয়ে দিল, কিন্তু তারা সেটা পেয়ে গেল, সেটা ভালো পেয়েছে, কিন্তু যে সত্য যেটা পাওয়ার কথা তারার কথা কর্মচারীরা সেটা কিন্তু বিজেপি সরকার দেয়নি। কিন্তু প্রতিনিয়ত সাংবাদিক সম্মেলন করে যাচ্ছে, কিন্তু সাংবাদিক সম্মেলন করে গেলে হবে না, তাদের জন্য বৃহত্তর আন্দোলন করতে হবে, কারণ তাদের কথা প্রতিশ্রুতি একটু রাখতে পারছে না। তাদের কথা, এটা কোনো কর্মচারীর কথাও না, সাধারণ মানুষের কথা না, আমাদের কথা। তাদের প্রতিশ্রুতি ছিল কেন্দ্রীয় হারে বেতন দেবে, তাদের কথা, কিন্তু গঠন করবে, দেবে, সর্বশিক্ষা নিয়োগের রেগুলার করে দেবে। শিক্ষামন্ত্রী বলেছে আইনের জটিলতার কারণে পাচ্ছে না, কিন্তু কুট পরিষ্কার করে দেওয়ার পরিপ্রেক্ষিতেও কিন্তু সর্বশিক্ষা শিক্ষকদের শিক্ষামন্ত্রী রতনলাল বাবু কিন্তু সেটাকে রেগুলার করতে পারেনি। 10,323 দিল্লি নিয়ে গেল উড়িয়ে, তড়িঘড়ি করার জন্য, নির্বাচনের জন্য কিছুই করতে পারলো, কারণ নির্বাচন এসে গেছে, তার সময় লাগবে। কারণ নির্বাচন বৈতরণী পার হয়ে গেল, 10,323 আবার রাস্তা রাস্তা আন্দোলন করতে গেল। আন্দোলন করার পরিপ্রেক্ষিতেই তার ঘুমের মধ্যে লাঠিপিটা করালো, কারণ এই সরকারের প্রতিশ্রুতি গুলো সব দিয়ে কিন্তু মানে ওয়াদা রাখতে পারলো না, কারণ সব দিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। কর্মচারী, বেকার, যুবক, সমস্ত যারা বৃহত্তর আন্দোলন করতে হবে সরকারের বিরুদ্ধে, সমস্ত গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে কিন্তু আন্দোলন করতে হবে। কর্মচারী, বেকার, শিক্ষক, যুবক যারা রয়েছে তারা সবাই আন্দোলন না করলে কিন্তু ত্রিপুরা রাজ্যের সর্বক্ষেত্রে রেগা সমাবেশ কমে গেল, গ্রামীণ অর্থনীতি কমে গেল। কিন্তু কালকে আলোচনা করেছিল বাজেট বিবেচনা নিয়ে, কিন্তু উপলক্ষে তাদেরকে আমরা স্বাগতম জানাচ্ছি, আর যারা জানিয়ে যাচ্ছে কিন্তু তাৎক্ষণ ভাবে জানাচ্ছে, কিন্তু তাদের ঘরেও তো বেকার যুবক যুবতীরা রয়েছে। কিন্তু মুসলিমক একটা এলাকার একটা ওয়ার্ডের মধ্যে যদি 2-4-5 জনের যদি পোষার মালিকও কিন্তু 95 জন তাদের পেছনে বা 70 জন আমরা দূরাচ্ছি, কিন্তু আসলে মানুষ বুঝেও কি বুঝছে না, কিন্তু সেটা আসলে মানুষের বিষয় হবে উল্টা পাল্টা কথা। এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে আসাম রাজ্যে আজকের থেকে 5-7 বছর আগে বেতন দিতে পারতো না। অনেক এমপ্লয়িরা আসামে 3 মাস 4 মাস পরে বেতন পেত। তো দেখুন এখন তাদের যে প্রয়াস, তাদের মুখ্যমন্ত্রীর যে প্রয়াস, এখন কিন্তু আসামে মোটামুটি সেন্ট্রাল যা বেতন দিচ্ছে আসামে সব বেতন কিন্তু সেই বেতন দিয়ে যাচ্ছে। তো এখানে যে সমস্যা হচ্ছে, যে 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 সুন্দর জিনিসটা হচ্ছে সেটা হলো তাদের মানসিকতা। আসাম গভর্নমেন্টের যে মানসিকতা, সেই মানসিকতা আমরা দেখতে পাচ্ছি। আমরা আশাবাদী ত্রিপুরা গভর্নমেন্টও সেই পথে হাঁটবে এবং আমাদের যে মনোকামনা, আমাদের রাজ্যের যে উন্নতির যে স্টেপগুলো, সেই স্টেপগুলোর পথে সরকার হাঁটবে। আপনাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের শুভেচ্ছা। নমস্কার, কে বলছেন? আমরা আজকে তৃতীয় দিন, আমরা প্রথম হ্যাঁ, জানুয়ারি মাসের 8। দেখুন, আজকে সাংবাদিক সম্মেলন করতেছে ট্যাট উত্তীর্ণ যারা তারা, কিন্তু আমরা বিগত এই বর্তমান সরকার বলছিল যে আমাদের জন্য কর্মচারীরা দাবি দেওয়ার জন্য কোনো আন্দোলন করতে হবে না, কর্মচারীর যে পানা মানুষের যে মৌলিক অধিকারের জন্য আন্দোলন করতে হবে না। সেই কথাটা কিন্তু 2017 সনে আমাদের রাজ্য সম্পাদক বিপ্লব দেব বলছিল, কিন্তু বিপ্লব দেব মুখ্যমন্ত্রী হওয়ার পরে আমরা দেখলাম সপ্তম বেতন কমিশনের নামে একটা ঘোষণা করলো যে কর্মচারীর বেতন ডাবল হইয়া দেবো, যারা 60,000 1,20,000 হয়ে যাবে। কর্মচারীরা পাগল হইয়া তারা ক্ষমতায় আনলো। আনার পরে কি করলো আমরা দেখলাম, ছিল যে অনিয়মিত কোনো কর্মচারী থাকবে না, যা চাকরি দিব সবাইকে রেগুলার চাকরি দিব, আর ফিস কোনো নাম থাকবে না। কত বড় বাটপারি করছে দেখেন, এখনো ফিস নাম তো আর গেল না, আর অনিয়মিত কর্মচারী একজনকেও নিয়মিত করলো না, আর ক্যাজুয়াল লেবাররাও অনিয়মিত করলো না। এই যে অবস্থা মানুষের কাছে, বা সবসময় তারা এই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, আর কর্মচারীরাও কত বড় একটা বিমানের মতো কথাবার্তা বলেন যে বামফ্রন্ট সরকার এই 25 বছর সবাই আমরা মানি, কিন্তু আসলে তো তোমাদের পেটে ভাত দিয়ে দিচ্ছে বছরে 2 বার দিয়ে দিচ্ছে, কিন্তু দেখা গেল এই 5 বছরে দিয়েছিল 20 টাকা দিয়ে হয়েছিল ঐতিহাসিক সিদ্ধান্ত, আর যখন 39 টাকা দিয়ে পাইছিল 5 বছর, তখন কিন্তু ঐতিহাসিক বলছিল না।
তাহলে তাদের জন্য, এই কর্মচারীদের জন্য এই সরকারটারই দরকার। কারণ আগামী দিন যে ৮ম বেতন কমিশন, তার জন্য আন্দোলনের কি দরকার আছে? বিপ্লবের বিপ্লবের রক্ষা করুক না। আমরা দেখছিলাম আমাদের মাননীয় স্পিকার অধ্যক্ষ মহোদয় যে সমস্ত বক্তব্য দিতে এই ধর্মনগরে, আমরা হতভাগ্যই আর কি যে আমরা অশিক্ষিত আমাদের গ্রামের মানুষ, তাই নিয়ে আমাদের রাজ্যের একজন মাথা, উনার মুখে এই ধরনের ভাষা, এই ধরনের বক্তব্য একমাত্র কোন নেশাখোর যারা তারা বলতে পারে। জানি না তাই কি নেশা করে কিনা, আমরা বলতে পারি না। তবে নেশাখোর বাদে এই ধরনের বক্তব্য দিতে পারে না। তারা তো এই পর্যায়ের লোক, মানুষকে বিভ্রান্ত করতো না কেন? বিভ্রান্ত তো করবো, আর মানুষও বিভ্রান্ত হয়েছে। সেই বিভ্রান্তটা আগামী দিন বোঝা যাবে, ততটুকুই বলার। প্রেস ক্লাবে রাজ্যের সমস্ত সংগঠনকে, যারা শিক্ষক কর্মচারী সংগঠন, তাদেরকে আহ্বান করেছিলাম। মূলত যেই উদ্দেশ্য আমাদের, যে হুবহু ৮ম বেতন কমিশন, যেটা আপনারা শুনেছেন সেন্ট্রাল গভর্নমেন্ট ইতিমধ্যে গঠন করেছে, সেটা পাস হবে 2026-এর 1 জানুয়ারি থেকে। তো আমরা চাইছি যেন রাজ্য সরকারও, যেহেতু রাজ্যেও বিজেপি এবং কেন্দ্রেও বিজেপি, এই ডাবল ইঞ্জিনের সরকার, সুতরাং আমরা উভয় সরকারই যেন আমাদের ৮ম বেতন কমিশন লাগু করেন। এবং মূলত আপনারা জানেন, আমরা যারা দেখেছি যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এটা 1996 সালে চতুর্থ পে কমিশন হয়েছিল ত্রিপুরাতে। তদানীন্তন প্রয়াত মুখ্যমন্ত্রী দশরথ দেব ছিলেন। সেটাও ফুল ফ্লেজেড হয়নি, তথাপিও হয়েছিল। কিন্তু তারপর থেকে, যখন থেকে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার দায়িত্ব নিয়েছেন, তখন থেকে সেটা পে রিভিউ সিস্টেম চালু হয়েছে, এবং তার দ্বারা রাজ্যের শিক্ষক কর্মচারীরা যে কি ধরনের বঞ্চনার শিকার, সেটা রাজ্যের সমস্ত শিক্ষক কর্মচারীরা অবহিত। তো আমরা এই বঞ্চনা নিরসনে বর্তমান যিনি আমাদের সম্মানিত মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর প্রফেসর মানিক সাহাজির কাছে অনুরোধ করব যে আপনারা আমাদের সেই বঞ্চনা, যেটা মানিক সরকার করে গেছে, সেটা আপনি অন্তত এটা করবেন না। এবং আমাদের একটা সুযোগ এসেছে এবারের পে কমিশন গঠন করে সেই সমস্ত বঞ্চনা দূরীকরণ করে। বিশেষত আপনারা জানেন, আমরা যারা টেট শিক্ষক ত্রিপুরাতে, সারা ভারতবর্ষে কোথাও প্রথম দিন থেকে অনিয়মিত 5 বছরের ফিক্সড পে সেটা নেই। ত্রিপুরাতে তারা বামফ্রন্ট তৈরি করেছিল, সেটা এখনো ধারাবাহিকভাবে চলছে। সেটা যেরকম বন্ধ দরকার, সর্বশিক্ষা অভিযানের প্রকল্পে যে আপনারা জানেন ত্রিপুরাতে অনেক শিক্ষকরা রয়েছেন, তাদেরকেও নিয়মিতকরণ দরকার। আমরা সর্বোপরি চাইছি এই যে অনিয়মিত বা ফিক্সড প্রথা, সেটা একটা এক্সপ্লয়টেশন অফ এমপ্লয়িজ অ্যান্ড টিচার্স, তাদের এই পদ্ধতি যেন বন্ধ হয়, অর্থাৎ ফিক্সড পলিসি যেন উঠে যায় ত্রিপুরা থেকে। সেই অনুরোধটুকু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রাখবো, এবং সেটা সম্ভব যে হুবহু ৮ম পে কমিশন গঠনের মাধ্যমে সমস্ত বঞ্চনা দূর করা। আপনারা জানেন, ত্রিপুরাতে ইউজিটির বেতন সারা ভারতবর্ষের মধ্যে সবচাইতে কম। একজন দৈনিক যিনি মজুরির লেবার হিসেবে কাজ করেন আগরতলাতে, আপনারা জানেন সারা রাজ্যে সেম তাদের লেবার কস্টটা এখন দাঁড়িয়েছে ৬০০ টাকা। কিন্তু একজন ইউজিটির প্রাথমিক শিক্ষক রাজ্যে কিন্তু এখন উনি 400 টাকার বেতনে আজকে কাজ করতে হচ্ছে। এই যে একটা দুরূহ অবস্থা তাদের, এগুলি যেন নিরসন করেন, আমরা তার জন্যেই আওয়াজ তুলেছি। এবং রাজ্যের প্রায় সব সংগঠনই একমত যে আমরা ৮ম বেতন কমিশনের গঠন করতে পারলে পরেই সেই সমস্যা থেকে আমরা নিজেদেরকে উত্তরণ ঘটাতে পারবো, অর্থাৎ আমরা নিজেরা সেই বঞ্চনা নিরসন করতে পারবো। এবং সেটা করতে পারবেন রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক। আজকে তার তৃতীয় বৈঠক 18-23 তারিখের পরে, আজকে 15 ফেব্রুয়ারি আমাদের এখানে এটিটিএ, অল ত্রিপুরা টিচার্স অ্যাসোসিয়েশন, যারা আপনারা জানেন ত্রিপুরাতে বীরবল্লভ সাহা প্রয়াত হয়েছেন, উনি হেডমাস্টার ছিলেন এবং উনি প্রতিষ্ঠাতা ছিলেন এটিটিএর। এবং জোট আমলে কংগ্রেস ইউজিএস সরকার 1988 সালে যখন গঠিত হয়েছিল, বীরবল্লভ সাহার যে চিন্তাধারা প্রকল্প, ইনি একজন মাস্টারমশাই হিসাবেও ত্রিপুরাতে শিক্ষকদের স্কেল কত উপরে ছিল, সেটা আপনারা প্রিভিয়াস রেকর্ডগুলি দেখলেই বুঝতে পারবেন। সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরাতে শিক্ষকরা সবচাইতে বেশি বেতন পেতেন। দুর্ভাগ্যের তারপর থেকে কিন্তু শিক্ষকদের বেতন 3 ধাপ কমিয়ে দিয়ে রাজ্যে এখন আমরা সবচাইতে কম বেতন
ভারতবর্ষের মধ্যে শিক্ষকরা ত্রিপুরায় পায়, এটা দুর্ভাগ্যের। এবং তার যিনি বেতনের কারিগর ছিলেন তৈরি করার, সেটা ছিলেন বীরবলস। আজকে ওনাদের সংগঠনে এখানে আছেন প্রতিনিধি, এবং এখানে সায়েন্স টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যে ওখান থেকেও আমাদের প্রতিনিধি এসেছেন, ওনারাও বক্তব্য রাখবেন। তো আমরা চাইছি যে রাজ্য সরকার যেন এই অষ্টম বেতন কমিশন গঠনের মাধ্যমে এই শিক্ষকদের সমস্ত ধরনের বঞ্চনা দূরীকরণ করে। আমরা দেখলাম যে পে রিভিউর মাধ্যমে আমরা যেই সিস্টেমে আমরা বেতন পাই, সেক্ষেত্রে আমরা দেখেছি আমাদের অনেকগুলো অ্যানামলিস কিন্তু বজায় রয়েছে, বৈষম্য রয়েছে, সেগুলি দূরীকরণ করা একমাত্রই সম্ভব। আমাদের যেটা আমাদের ফ্ল্যাক্সে দেখতে পাচ্ছেন যে ইমপ্লিমেন্টেশন অফ 8 পে কমিশন ইন ত্রিপুরা, এটাই আমাদের মূলত লক্ষ্য। এবং আমি ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যের সমস্ত শিক্ষক কর্মচারীর কাছে আহ্বান রাখবো, আজকের এই আওয়াজ আমরা শুধু একা নই, রাজ্যের সমস্ত শিক্ষক কর্মচারীরা আমরা ঐক্যবদ্ধভাবে রাজ্য সরকারের কাছে অনুরোধ করছি যে এই আওয়াজ আপনারা আমাদেরকে শুনে আমাদের সেই বঞ্চনা নিরসন করবেন, এটাই আমাদের আওয়াজ। আমরা আমাদের এখানে রাজ্য টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি, সম্পাদক সহ সবাই আমরা আছি, এবং অন্যান্য সংগঠন থেকেও এসেছি। আমরা রাজ্যের সমগ্র কর্মচারী উন্নতির স্বার্থে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনের লক্ষ্যে আমরা এই নিয়ে তৃতীয়বার আলোচনায় মিলিত হয়েছি। আমরা গত দুটি আলোচনাতেও আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা মহোদয়ের কাছে আবেদন করেছিলাম যাতে অষ্টম পে কমিশন চালু করার লক্ষ্যে উদ্যোগ নেন, এবং আজকেও আমরা এই বৈঠক থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পুনরায় আবেদন রাখছি তিনি যেন শীঘ্রই আমাদের এই বিষয়টি বিবেচনা করেন। প্রচ্ছন্দে আমরা আগামী 23শে ফেব্রুয়ারি আমরা পুনরায় আমাদের এই 18 তারিখ প্রেস ক্লাবে রাজ্যের সমস্ত সংগঠনকে, যারা শিক্ষক কর্মচারী সংগঠন, তাদের আহ্বান করেছিলাম। মূলত যে উদ্দেশ্য আমাদের যে হুবহু অষ্টম বেতন কমিশন, যেটা আপনারা শুনেছেন সেন্ট্রাল গভর্নমেন্ট ইতিমধ্যে গঠন করেছে, সেটা পাস হবে 2026-এর 1 জানুয়ারি থেকে। তো আমরা চাইছি যেন রাজ্য সরকার, যেহেতু রাজ্যেও বিজেপি এবং কেন্দ্রেও বিজেপি, এই ডাবল ইঞ্জিনের সরকার, সুতরাং আমরা উভয় সরকারই যেন আমাদের অষ্টম বেতন কমিশন লাগু করেন। এবং মূলত আপনারা জানেন আমরা যারা দেখেছি যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এটা 1996 সালে চতুর্থ পে কমিশন হয়েছিল ত্রিপুরাতে। তদানীন্তন প্রয়াত মুখ্যমন্ত্রী দশরথ দেব ছিলেন, সেটাও ফুল ফ্লেজেড হয়নি, তথাপিও হয়েছিল। কিন্তু তারপর থেকে, যখন থেকে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার দায়িত্ব নিয়েছেন, তখন থেকে সেটা পে রিভিউ সিস্টেম চালু হয়েছে, এবং তার দ্বারা রাজ্যের শিক্ষক কর্মচারীরা কি ধরনের বঞ্চনার শিকার, সেটা রাজ্যের সমস্ত শিক্ষক কর্মচারীরা। আমরা যখন একটা দাবি দেখা নিয়ে কথা বলি, আমরা কর্মচারী, বেকার, কৃষক, সমাজের মানুষ, সবার জন্য আমরা দাবিগুলা পেশ করি। কিন্তু কর্মচারীরা দেখি এক দফা দাবি, তো তারা কর্মচারী মানে তারা পিছনে আগে সামনে কি আছে, বেকার আছে না, কৃষক আছে না, শ্রমিক আছে না, নিম্ন বিত্ত লোক আছে, তাদের জন্য কোনো ভরসা নেই বা কোনো দাবি নেই, শুধু কর্মচারীদেরকে দিয়ে দাও। কিন্তু আরে ভাই, তোমার জন্য তো বেকাররা আন্দোলন করতেছে, কৃষকরা আন্দোলন করতেছে, এবং শ্রমিক যারা আছে তারা তোমাদের সাথে কথা বলছে। একটা তো আমাদের প্রোগ্রাম, বেকার, কৃষক, শ্রমিক যা আছে, বেকার বা কৃষি, নিম্নশ্রম লোক, সবার জন্য তো আমরা দাবি করি। শুধু তোমরা একটা সামাজিক সম্মেলন করে বলবে যে শুধু কর্মচারীকে দাও, তো বেকাররা কি করবে, নিম্ন শ্রমিক তারা কি করবে, বা কৃষি যারা তারা কি করবে, তাদের জন্য কি দাবি? সবার জন্য দাবি করো, শুধু নিজের পার্সোনাল দাবি দেখি সরকার বিরোধিতা হচ্ছে না, সরকার শুধু সরকার বিরোধিতায় কাজ করছে, শুধু তাদের দাবি তোমরা সবার জন্য করো, সর্বজনসাধারণের জন্য প্রোগ্রাম করো। একটা সামাজিক সম্মেলন করলো, কি পাগল মতো ছাগল মতো বললো, শুধু ওনাদেরকে চায়, আর ওনাদের তো যত দেবে ওনারা এতে খাবে,
मगरमच्छ जब तक खाए फिर भी भूखा रहता है, उसको जितना रहता है फिर भी से भूखा ही रहता है। তারা তো এরকম, কারো সংসার চলে কর্মচারী 5,000 টাকা বেতন আর কারো 30,000 টাকা বেতন সংসার চলে, আর তুই 1 লাখ টাকা 20,000 টাকা চাকরি করে আমার সংসার চলে। কিন্তু সবার সংসার অভাব, যিনি 1 লাখ টাকা বেতন পাচ্ছে ওনার পরিবার অভাব, আর একজন তার বড়টা 5,500 টাকা বেতন পাচ্ছে ওনারও তো অভাব, কিন্তু সংসার চলছে। শুধু ওনাদেরকে চাই, ওনাদেরকে দাও, এটা ঠিক না। দাবি রোজগার করতে হলে সবার জন্য করবো, এতটুকু বলা। নমস্কার, কে বলছেন? হ্যালো, লাইভে আছেন? হ্যালো। আজকে আপনাদের দেখাচ্ছেন অষ্টম বেতন পে কমিশন কর্মচারীদের ব্যাপার নিয়ে, যেটা বলছে না আর একটা জুমলা হবে এবার অষ্টম বেতন কমিশন। আমার মনে যতটুকু ধারণা এই সরকার একটা জুমলাগিরি করবে, সেটা দেবে না। কারণ যদি অষ্টম বেতন কমিশন দেওয়ার তাদের ইচ্ছা থাকতো তাহলে দিয়ে গুলিয়ে দিয়েছ। আমরা তো 23% দিয়ে আরো পাওনা হয়ে গেছি, এই ডিএটা কি ওরা দিচ্ছে? দেখুন, বিপ্লব দেব আসলো, বললো সপ্তম বেতন পে কমিশন কেন্দ্রীয় হারে দিয়ে দিবে। এই বিষয়গুলো সমস্ত কর্মচারী ঢালাও হারে তাদেরকে ভোট দিয়ে পাশ করানো, করিয়ে কি লাভ হলো? অষ্টম বেতন পে কমিশন কি দিয়েছে? তারা অষ্টম বেতন কমিশন দেয় না, লামসাম একটু টাকা বাড়িয়ে দিয়েছে, কিন্তু অষ্টম বেতন কমিশন কিন্তু দেয় না। কিন্তু তারা প্রচার করছে, মুখে যা আসে তাই প্রচার করে। অষ্টম বেতন কমিশনের বেলাও সেরকম সপ্তম বেতন কমিশনের বেলা যেরকম করেছে অষ্টম বেতন কমিশনের বেলাও কিন্তু সেরকমই করবে। কারণ তাদের প্রথম দিকের চিন্তাধারাগুলি জন্য আমাদের ভয় হচ্ছে ওরা আমাদেরকে দেবে না। ওরা পারে নিজেদের বেতনটাই বাড়িয়ে নিতে, তারা 2 ডাবল বেতন বাড়িয়ে নিয়ে গেল তাদের এমএল মন্ত্রীদের বেতন। তাদের সরকার আরে তারা সরকার পাই, হ্যাঁ তাদের চেয়ারের গদি পাইয়াছে, তাদের নিজের বেতন চিন্তা করলো। আর এদিকে যেই জ্বালাও হারে দাম বাড়লো, কর্মচারীরা কিভাবে চলবে তাদের যদি দিয়ে না দেওয়া হয়, এই জিনিসটা কিন্তু ওরা কি বুঝেন? একবার দেখা গেল যে ওই বিপ্লব দেবাসীরা 4 বছর 5 বছর 4 বছর পুরো দিয়েই দিলেন না, না দিয়ে শেষ সময় মানিক শাহ লামসাম কিছু দিয়ে দিলেন। এইভাবে দিয়ে বাড়তে বাড়তে আমরা এখন কেন্দ্রীয় হারের যোগে চিন্তাধারা করলে 23% দিয়ে আমরা পালা আছি। তারা কোথায় দেবে, কখন দেবে, কি দেবে, দেওয়ার কি ইচ্ছা আছে, মানসিকতা আছে? কোনো কিছুই নেই। তারা আছে শুধু ফ্ল্যাগ, পোস্টার, তাদের যত মন্ত্রী এমএল নেতা কর্মীরা ছবি দিয়ে রাস্তাঘাটে প্রচার করুন, কোটি 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 টাকা খরচা করুন। এই সরকারের একটাই ক্ষমতা আছে, তারা ছবি দিয়ে বালকেরা যাতে মানুষের মন্ত্রী বালকেরা চিনে, যাতে এমএল রে বালকেরা চিনে, যাতে একটা নেতারে বালকেরা চিনে, তারা প্রত্যেকটি এলাকার মধ্যে সেই ঢালাও হারে ছবি রাস্তাঘাটে দেখবেন কোটি কোটি টাকা খরচা করে তারা এগুলি করছে। কিন্তু কর্মচারীদের দিয়ে দেওয়ার ক্ষেত্রে তাদের মানসিকতা নাই, টাকা নাই। এখন প্রথম বলেছে যে কেন্দ্রীয় সরকার তাদের, রাজ্য সরকার তাদের ডাবল ইঞ্জিন, দেখা গেল ট্রিপল ইঞ্জিন হয়েও তারা সরকার চালাইয়া তাদের কর্মচারীকে দিতে পারে নাই। তাহলে ডাবল ইঞ্জিন বলে কি লাভ হয়েছে আমাদের যদি ডাবল ইঞ্জিন বলছে সব দিয়ে দেবে, আমাদের কোনো আর অসুবিধা হবে না। তারা কেন অসুবিধা বলি করলো? তাইলে এইটা বলা যায় আমাদের জন্য টাকা আসছে, সেই টাকা তারা মন্ত্রীরা নিয়ে নিচ্ছে নিজেদের বেতন বাড়িয়ে। তাহলে আমাদের কর্মচারীকে দেওয়ার মানসিকতা তাদের নেই। দেখা গেল যে কিছুদিন পর পর যখন নমস্কার, কে বলছেন? আমরা
এই বঞ্চনা নিরসনে বর্তমান যিনি আমাদের সম্মানিত মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর প্রফেসর মানিক সাহাজির কাছে অনুরোধ করব যে আপনারা আমাদের সেই বঞ্চনা যেটা মানিক সরকার করে গেছে সেটা আপনি অন্তত এটা করবেন না, এবং আমাদের একটা সুযোগ এসেছে এবারের পে কমিশন গঠন করে সেই সমস্ত বঞ্চনা দূরীকরণ করে, বিশেষত আপনারা জানেন আমরা যারা টেট শিক্ষক ত্রিপুরাতে সারা ভারতবর্ষে কোথাও প্রথম দিন থেকে অনিয়মিত 5 বছরের সেটা নেই, ত্রিপুরাতে তারা বামফ্রন্ট তৈরি করেছে। লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যালো হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন। নমস্কার, বলছি আজকে আপনাদের বিবি 24-এ যে প্রোগ্রামটা চলছে অত্যন্ত সুন্দর প্রোগ্রামটি করেছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সত্যি কর্মচারীরা আজ বঞ্চিত, আগেও বঞ্চিত ছিল, বর্তমানে বঞ্চিত। আর আজকের আমি বলতে চাই যারা 50% নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করে তারপর বিএড ডিএলএড করে অফার পাওয়ার জন্য রাস্তায় বসে আন্দোলন করতে হয়, তারপরে ফিক্সড পেতে 5 বছরের জন্য হয়তো আসাম সীমান্তের কাছে সেই পোস্টিং হয়ে যায়, নয়তো দক্ষিণ ত্রিপুরার সেই শেষ প্রান্তে সাবরুমে তাকে পোস্টিং নিয়ে ফিক্সড পেতে চাকরি করতে হয় সে দূর দূরান্তে। সেই ফিক্সড পেতে চাকরি করে সে একজন কর্মচারী তার পরিবারকে কি আর্থিকভাবে সহায়তা করতে পারে? মোটেই করতে পারে না। আরেকটা কথা বলতে চাই, রাজ্যের মানুষ এবং কর্মচারীরা কিন্তু কিছুদিন আগে দেখেছেন যে মন্ত্রীদের এবং এমএলএদের বেতন ভাতা বৃদ্ধি করা হলো রাজ্যের পবিত্র বিধানসভায়। সেটা সাধুবাদ জানাই, ঠিক আছে করেছে। তাহলে কর্মচারীরা কেন বঞ্চিত হবে এই রাজ্যের? কেন তারা ওল্ড পেনশন পাবে না? কেন তারা ফিক্সড পেতে চাকরি করতে হবে? কেন তাদের পরিবারের ভবিষ্যৎ অনিশ্চিত থাকবে? এই প্রশ্নটা কিন্তু রাজ্যের মন্ত্রী মহোদয়ের কাছে আমার রইল। আমি আশা রাখছি আমাদের এই রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী এবং আমাদের এই মন্ত্রী গোটা মন্ত্রী পরিষদের কাছে অতি দ্রুত যেন এই রাজ্যের বঞ্চিত কর্মচারীদের সমস্যা সমাধানের পথ দ্রুত খুঁজে পাই এবং 8ম বেতন চালু করে এই রাজ্যের এক নতুন ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করে। ধন্যবাদ। কর্মচারী আপনারা জানেন রাজ্যে 2018 সালের পর থেকে কিছু পরিবর্তন যেগুলো আমাদের সামনে নজরে আসে। শুধু বিকশিত ভারত বলা নয়, আমরা বলি বিকশিত ভারত নির্মাণ, তো বিকশিত ভারত এমনি নির্মাণ হবে না। বিকশিত ভারত নির্মাণের জন্য আপনারা যারা কারিগররা সামনে আছেন, আপনাদের সকলের যোগদানে আমরা যারা মন্ত্রীরা, আমরা যারা বিধায়ক বা আমাদের সরকার যে সমস্ত পলিসি তৈরি করে বা যে সমস্ত যোজনা বানান সেগুলোকে ইমপ্লিমেন্ট মানুষের স্তর একদম গ্রামীণ স্তর পর্যন্ত নিয়ে যাওয়ার যে দায়িত্বটুকু আপনাদের কাছে থাকে। আপনারা যত ভালো করে কাজটা করেন তত ভালো আমাদের অ্যাচিভমেন্ট। আমাদের রাজ্যের অনেকগুলো সফলতা রয়েছে। আজ আমরা যদি বলি সফলতা, যদি এখানে আমি কাহিনী বলি অনেক সময় লাগবে। রাজ্যের পরিবর্তন সেটা আপনারাও অনুভব করেন। যখন আপনি আগরতলা থেকে ধর্মনগর আসেন বা কৈলাস শহরে আসেন, তখন আপনি অনুধাবন করতে পারেন যে আমার রাজ্য পরিবর্তন হয়েছে, আমাদের রাজ্যের অগ্রগতি কতটুকু হয়েছে। এই কৈলাস শহর থেকে যখন আমি আগরতলা যেতাম 7 ঘন্টা সময় লাগতো, 6 ঘন্টা সময় লাগতো, আজ 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টায় যেতে পারি। যে ধর্মনগরে 1 ঘন্টায় যেতে পারতাম না, আধা ঘন্টায় যেতে পারি। যে কুমারঘাট থেকে যারা এসেছেন যেখানে 1 ঘন্টারও বেশি সময় লাগতো, 20 মিনিটে চলে আসছেন। এই যে পরিবর্তন, এটা শুধু মানুষের জীবন মান পরিবর্তন নয়। আমরা বলি ইউডি রিজার্ভ ডুইং বিজনেস, আমরা বলি ইউডিএল অর্থাৎ রিজার্ভ ডুইং লাইফ। আজ রিজার্ভ ডুইং লাইফ আমাদের দেশে, আজ আমাদের জীবন অনেক সরল হয়েছে। আপনার সরকারি কর্মচারী যারা, আপনাদের মাধ্যমে সরকারি অনেক কাজ সহজ হয়েছে। প্রতি ঘরে সুশাসন ক্যাম্প হয়েছিল। মানুষ বলতো যে প্রতি ঘরে সুশাসন কি হবে,
আমি সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর দেখি, আমি আমার এই সরকারি দপ্তরের দায়িত্ব নেওয়ার পর অর্থাৎ 2 বছরে আমরা 40,000 লোককে ইতিমধ্যে আমরা ইউআইডি কার্ড প্রদান করতে পেরেছি। অর্থাৎ মানুষকে আমাদের 70,000 দিব্যাঙ্গ যারা, তাদের মধ্যে 40,000 দিব্যাঙ্গ ইউআইডি কার্ড দিয়েছি। এটা পরিবর্তন হয়েছে, আর মানুষের অনেক সহজ হয়েছে মানুষের কাজ পেতে গিয়ে। আর রেশন কার্ড হোক, আধার কার্ড হোক, বিভিন্ন কাগজপত্র খুব সহজে তারা পায়। আমাদের সরকারি দপ্তর একটা সময় ইন্ডাস্ট্রিতে জমি নেওয়ার জন্য 20টা দপ্তরে যেতে হতো। আজ কিন্তু একটা শিল্প লাগানোর জন্য 20টা জায়গায় যেতে হয় না, এক জায়গাতে আপনি একটা পোর্টালে গিয়ে, স্বাগত পোর্টালে গিয়ে সবগুলো কাজ করে আসতে পারেন। এগুলো পরিবর্তন হয়েছে একটা এই সরকারের নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং আপনাদের নেতৃত্বে, আপনারা যারা কাজ করছেন আপনাদের নেতৃত্বে আজ সেটা পরিবর্তন হয়েছে। আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে এটা সম্ভব হতো না। আজ দেখুন অনেকগুলো পরিবর্তনের কথা, যেগুলো কথা না বললে না হয় সেগুলো তো বলতে হবে। আমাদের রাজ্যে সহ গোটা দেশের কথা যদি বলি, 10 বছরের পরিবর্তনের কাহিনী। 2014 সালে জাতীয় সড়ক 51,000 কিলোমিটার আমাদের দেশে ছিল, আজকের দিনে দাঁড়িয়ে 1,50,000 কিলোমিটার জাতীয় সড়ক তৈরি হয়েছে। আমাদের গ্রামীণ সড়ক সারা দেশে 3,80,000 কিলোমিটার গ্রামীণ সড়ক ছিল, আজকের দিনে 7,06,000 কিলোমিটার গ্রামীণ সড়ক, অর্থাৎ ডবল হয়েছে। কতদিন? 10 বছর। আরেকদিকে 68 বছর। এগুলো একটু অনুভব করবেন। আমরা এই কৈলাস শহর যারা স্থায়ী বাসিন্দা, আমরা দেখেছি আজকে এই ময়দান রাস্তা, আমাদের আসামে কোন ময়দান বা কলেজ ময়দানে জনসভা হবে, সেখানে মাঠ ভর্তি করতে হবে লড়াই সংগ্রামের স্লোগান দিয়ে। চা পাতা বাগান থেকে মানুষ এনে ভিড় করা হয়েছে, সেখানে মানুষ ভর্তি ভিড় করে ভাষণ শোনানো হয়েছে যে মেহনতি মজদুর মানুষ এক হও, তোমাদের জন্য অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্যের জন্য আমরা লড়াই করছি। অথচ এই রাজ্যে 110 বছর চা বাগান যারা শ্রমিকরা বসবাস করে 1 জমি দেওয়া হয়নি। এখানে 1,000-1,200 কর্মচারী আপনারা বসে আছেন, আপনার ডান দিক বাম দিকটা দেখুন কজন চা শ্রমিক পরিবারের কর্মচারী আছেন। বলতে পারবেন এখানে 20 জন কর্মচারী দাঁড়িয়ে আমি চা বাগান থেকে আসি, আমি বিডিও পোস্টে আছি, আমি কোথায় সোশ্যাল ইন্সপেক্টর আছি, কোথায় আমি প্রধান শিক্ষকের দায়িত্ব আছে, বলতে পারবেন না। 20 জন, এখানে 1200 কর্মচারীর মধ্যে 20 জন কর্মচারী দাঁড়িয়ে বুকে হাত দিয়ে বলতে পারবেন না আমি চা বাগানে জন্মগ্রহণ করেছি, আমিও আজ হেডমাস্টার, আমিও আজ বিডিও, আমিও এসপির চাকরি করি, বলতে পারবেন না। কারণ আমাদেরকে শোষণ করা হয়েছে। বলেছে মজদুর মানুষের কথা, অথচ ওই মানুষগুলোকে শোষণ করেছে। ওরাও আত্মনির্ভর হোক, ওরাও নিজের পায়ে দাঁড়াক, এরাও মাথা উঁচু করে বাঁচুক, এটা কোনোদিন চাইনি। তাদেরকে 1 জমি দেয়নি। এর জন্য কি হয়েছে? তারা বাসস্থান করতে পারেনি, নিজের ভূমির অধিকার পায়নি। অথচ বলছি একজন অঙ্গনারী ওয়ার্কার, আমরা যে প্রথম যখন অফার পাইছি তখন তো আমরা কইছে যে তোমরা যতদিন কাজ করতে পারো তোমরা ততদিনই কাজ করবে, কিন্তু এখন খালি হাতে আমরা বাড়ি ছড়াই দিছে 60 বছর। তখন আমরা কি করি? আমরা তো ভিক্ষা করি খাওয়ানোর ব্যবস্থা নেই। তাহলে আমাদের বাচ্চারা দিয়ে দিন। হয়তো এই রাজ্যে শিক্ষক কর্মচারীদের কাছে এই বছর অর্থাৎ 31 অক্টোবরের মধ্যে বকেয়া মিটিয়ে দেওয়ার যে দাবি কিংবা প্রস্তাব বক্তব্য তা নিয়ে চর্চা হবে, কিন্তু করবে তো সরকার। রাজ্য এবং কেন্দ্র সরকার যেখানে রাজ্যের শিক্ষক কর্মচারীদের জন্য বাড়তি কিছু সুযোগ সুবিধা দিতে পারে বলে যারা প্রত্যাশা করেন, আশা করছেন, তাদের কাছে ডাবল ইঞ্জিনের সরকারের সুফল কতটা বুঝবে সেটা সময় বলবে। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।